হ্যালো। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সেন্টিনেল-2 এর যে ওয়েবসাইট আছে কোপারনিকাস বেস ডাটা ইকোসিস্টেম, সেখানে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করার পর আমরা ইউজার ইন্টারফেসটা জানলাম। দেন জানলাম কিভাবে আমরা আমাদের স্টাডি এরিয়ার যে ইমেজ সেটা আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা একটা ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে ঢাকার। তো ডাউনলোড করার পরে আমাদের ফাইলটা ঠিক এইভাবে আসছে, মানে এটা জিপ করা। এটাকে আমাদের আনজিপ করে বা এক্সট্রাক্ট করে ইউজ করতে হবে। তো আমি এই জন্য প্রথমে একটা নিউ ফোল্ডার করে নিচ্ছি। যেহেতু এটা ঢাকার, তাই আমি এটাকে নাম দিব ঢাকা। তারপর এটাকে এখানে কাট করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে আমি এটাকে এক্সট্রাক্ট দিয়ে দেব। অনেকের এখানে আনজিপ আসতে পারে, তো তারা আনজিপ দিব। তারপরে ব্রাউজ করে আমাদের যে ফোল্ডারটা যেখানে রাখবো ডেস্টিনেশন, সেটা আমরা সিলেক্ট করে দেব। তো আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি যদি ভিতরে যাই তাহলে দেখবো যে এই কয়েকটা ফোল্ডার যেটা আমরা ডাউনলোড করার পূর্বেই দেখেছিলাম সেখানে আছে। এর মধ্যে একটা ফোল্ডার হচ্ছে গ্র্যানিউল। তো এই গ্র্যানিউলের ভিতরে আমরা যাব, যাওয়ার পর এখানেও ক্লিক করব। তারপরে ইমেজ ডাটা, এখানে দেখবো আমার 3টা রেজুলেশনের ছবি আছে। আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করছিলাম তখনই আমরা দেখেছিলাম যে 3টা স্পাশাল রেজুলেশনে হচ্ছে আমি ব্যান্ডগুলো পাবো। একটা হচ্ছে 10, 20, একটা হচ্ছে 60। তো যেই ব্যান্ডগুলো রেজুলেশন 10 ছিল সেগুলো আমরা R10 এর ভিতরে পাবো। যেগুলোর ব্যান্ডের রেজুলেশন 20 মিটার ছিল সেগুলো আমরা R20 এর ভিতরে পাবো। আর যেগুলো হচ্ছে 60 মিটার সেগুলো আমরা এই R60 ফোল্ডারের ভিতরে পাবো। তো আমি যদি R10 এর ভিতরে ক্লিক করি তাহলে এখানে দেখবো যে ব্যান্ড 2, 3, 4 আর 8, মানে আমরা যেটা দেখেছিলাম যে 4টা ব্যান্ড হচ্ছে 10 মিটার রেজুলেশনের। সেম ভাবে যদি 20 এর ক্ষেত্রে যাই তাহলে দেখবো এখানে 1, 2, 3, 4, এগুলো আবার কম্বাইন করে মনে হয় 12টার মতো আছে। তো এখানে 12টার মতো ব্যান্ড বা 10টা হবে, যেহেতু 9 মিসিং। এই ব্যান্ডগুলো এখানে আছে 20 মিটার রেজুলেশনে। 60 এর ক্ষেত্রেও সেম। তো আমরা বেসিক্যালি হচ্ছে 10 মিটার রেজুলেশনের যে ব্যান্ডগুলা সেটা নিয়েই কাজ করব। আজকে আমরা যেটা বেসিক্যালি দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে এই স্যাটেলাইট ইমেজ ডাটাকে আরজিএস এ ইনপুট দিব, সেই সাথে ইনপুট দেওয়ার পরে আমরা এনডিভিআই এবং এনডিডাব্লিউআই কিভাবে জেনারেট করতে হয় সেই ফর্মুলেশনটা করব। তো যেহেতু আমাদের কাজ হচ্ছে আর্ক ম্যাপে, তাই আমি আর্ক ম্যাপটা খুলে নিচ্ছি। এখানে আমরা যে ঢাকা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে কিন্তু এই যে এতটুকু দুইটা যে ফোল্ডার, একটা হচ্ছে জিপ ফোল্ডার আর একটা হচ্ছে আমার আনজিপ ফোল্ডার, এগুলা কিন্তু আমার স্যাটেলাইট ইমেজের ফোল্ডার। যেহেতু আমি আর্ক ম্যাপে কাজ করব, তাই আমার ডাটাটা যেন গুছানো থাকে, তাই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি সেটার নাম দিব ArcGIS ডাটা। এরপর আমি আমার ফোল্ডারটাকে কানেক্ট করে নেব। যে ঢাকা, এটা কানেক্ট করে নিচ্ছি। তারপরে আমি ডাটা অ্যাড করব। তা আমরা ডাটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারি, আবার এখান থেকেও আমি সিম্পলি নিয়ে আসতে পারি। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ArcGIS এ আগেও বলেছি, জিও রেফারেন্সিং বা জিও প্রসেসিং এই দুইটা ম্যাটার অনেক ভ্যারি করে। আমি কোন জিও রেফারেন্সে নিচ্ছি, কোন প্রজেকশন সিস্টেমে নিচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু পুরো কাজটাই হয়ে থাকে। তো যখন আমরা আর্ক ম্যাপে কোনো কিছু আনি নাই, মানে কোনো শেপ ফাইল বা কোনো ইমেজ ফাইল, রাস্টার ইমেজ, কোনো ডেটাই যখন আমি এখানে ইনপুট করিনি লেয়ার্স এর নিচে, তখন কিন্তু আমার এখানে কোনো জিও রেফারেন্স নেই, যে আননোন ইউনিট। এখন আমি যেই ডাটাটাই আনবো, আমার আর্ক ম্যাপ কিন্তু তার জিও রেফারেন্সটা বা জিও রেফারেন্সের যে সিস্টেমটা, সে কোঅর্ডিনেট সিস্টেমটা সে ওইভাবে ট্রান্সফার করে নেবে। এখন যদি আমি একটা এভারেস্ট গ্রিনের একটা শেপ ফাইল আনি, তাহলে এই লেয়ারের কোঅর্ডিনেট সিস্টেম হয়ে যাবে এভারেস্ট গ্রিন। আর আমি যদি WGS 1984 এর আনি, তাহলে কোঅর্ডিনেট সিস্টেম ওইভাবে WGS 1984 এ চলে আসবে। তো আমরা এই পুরো সেশনের শুরুতেই বলেছি যে আমার প্রত্যেকটা ফাইলে যখন আমি বাহির থেকে আনবো, আমার সেম জিও রেফারেন্স সিস্টেমে বা প্রজেকশন সিস্টেমে থাকাটা ইম্পর্টেন্ট। না হলে আমার কোন একটা ফাইল শো করবে, আবার কোন একটা ফাইল শো করবে না। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের ডাটাটা আনতে হবে। তো সেজন্য আমি ফোল্ডার কানেকশনে যাব, যাওয়ার পর ঢাকায় যাব।
এরপরে আমাদের এটা ছিল স্যাটেলাইট ইমেজের ফোল্ডার। তো এটার ভিতরে যাব, গ্র্যানিউল ইমেজ ডাটা, পরে R10। এরপরে এই সবগুলা ইমেজ আমি আগে নিয়ে আসি। এই যে সবগুলা ইমেজ কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে কিন্তু 2, 3, 4, 8 ছাড়াও আরো কয়েকটা ইমেজ ছিল, যেটা হচ্ছে TCL10, তারপরে WVP এবং AOT। এগুলাতে আমাদের কোনো কাজ নেই, তাই আমি এগুলো হচ্ছে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমরা 10 মিটার রেজলিউশনের যে 4টা ব্যান্ড, 2, 3, 4, 8, আমরা এই কয়েকটা ব্যান্ড নিয়েই কাজ করব। তো ব্যান্ড আনার পরে আমরা দেখব যে সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট, কারণ আমরা জানি এটা অলরেডি কম্পোজিটে নাই। এটা কম্পোজিটে করার প্রিভিয়াস যে ভার্সনগুলো থাকে ছবির, এটা হচ্ছে সেই ভার্সন। তো এটাকে বেসিক্যালি প্যানক্রোমেটিক বলে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আমরা এটাকেই ফর্মুলেশন করে হচ্ছে NDVI এবং NDWI বের করব, এবং পরবর্তী সেশনে আমরা এটাকে কম্পোজিট করে এটার LULC বা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার বের করব। তো NDVI হচ্ছে ভেজিটেশন ইন্ডেক্স, আর NDWI হচ্ছে ওয়াটার ইন্ডেক্স। বাম পাশে যদি আমি ফোল্ডার গুলোর নাম দেখি, সেটা হচ্ছে B08, মানে এটা 8 নম্বর ব্যান্ড, এটা হচ্ছে B04, এটা 4 নম্বর ব্যান্ড, এবং সাথে এখানে রেজলিউশনটাও দেওয়া 10 মিটার। সেম ভাবে BO3 এবং BO2। তো আমার NDVI করার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আমার ফর্মুলাটা জানা। তো আমি যদি সিম্পলি গুগল করি, তাহলে ফর্মুলা চলে আসবে। এই যে NDVI করার জন্য স্পেসিফিক ভাবে সেন্টিনেল-2 এর জন্য যে ফর্মুলা, সেটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড এবং রেড ব্যান্ডের মধ্যে নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড ডিভাইড বাই নিয়ার ইনফ্রারেড প্লাস রেড। এটা এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি এই দুইটা ব্যান্ডের মধ্যে, তাহলে হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত যে ভেজিটেশন ইন্ডেক্স আমি সেটা দেখতে পাবো। তো এখন নিয়ার ইনফ্রারেড ব্যান্ড হচ্ছে সেন্টিনেল-2 এ 8 এবং রেড ব্যান্ড হচ্ছে সেন্টিনেল-2 এ 4। তো আমরা এই ফর্মুলেশনটা অ্যাপ্লাই করব NDVI বের করার জন্য। তো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য প্রথমত হচ্ছে আমার এরিয়া শেপ ফাইল জরুরি। তো আমি যেহেতু জাস্ট ঢাকা নিয়ে কাজ করছি, আমাদের কিন্তু জাস্ট ঢাকা ছিল, স্পেসিফিক ভাবে কোনো এরিয়া বা শেপ ফাইল ধরে কিন্তু ডাউনলোড করিনি। যেহেতু করিনি, তাই আমরা এই ছবির ভিতরে পরে এমন একটা এরিয়া নিয়েই এখন কাজ করব। তো এরিয়া আনার জন্য আমাদের কাছে একটা পূর্বে ফাইল ছিল, সেটা হচ্ছে বিডির যে এডমিন বাউন্ডারি শেপ ফাইল, যেটা আমরা মিড টার্মে ডাউনলোড করেছি। আমি সেখান থেকে শেপ ফাইলগুলো নিয়ে আসবো। তো আমি ডাটা অ্যাড করি। এই যে বাউন্ডারিজ, এখান থেকে আমি সবগুলাই অ্যাড করব। আমি যদি একটা জিনিস অবজার্ভ করি, সেটা হচ্ছে যে আমি যদি হলো করে দেই, তাহলে হয়তো আমার বুঝতে ইজি হবে। এটা যদি হলো করি, আমি দেখব যে আমাদের বাংলাদেশের যে ছবিটা, যেটা ঢাকার ছিল, আর এটা হচ্ছে আমার বাংলাদেশের শেপ ফাইল, দুইটা কিন্তু ডিফারেন্ট। দুইটাই কিন্তু থার্ড পার্টি অ্যাপস দিয়ে আনা। এগুলো আমার কাছে ছিল না, বাট তারপরেও ছবিটা কিন্তু ঢাকার মধ্যে আসছে। কেন আসছে? তার মানে ওদের দুজনের জিও রেফারেন্স সিস্টেমটা সেম। আমি যদি আমার ছবির এখানে সোর্সে যাই, এই যে এখানে দেখবো WGS 1984 UTM জোন 45 এ আছে। তো আমার এটা প্রজেকশন সিস্টেমে আছে। আর যদি আমি এটার সোর্সে যাই, তাহলে এটা হচ্ছে WGS 1984, এটা জিও প্রসেসিং সিস্টেমে আছে। তো আমরা জানি এই দুই সিস্টেম একই, এভাবে রেখে আমরা কাজ করতে পারবো। তো আমি আমার লেয়ার্সকে 45 এ প্রজেকশন সিস্টেমে নিয়ে যাব। কোরিয়ান সিস্টেমে যদি যাই, জিওগ্রাফিকে না গিয়ে আমি প্রজেকশনে দিচ্ছি, তো দুইটা আমার ক্ষেত্রে সেমই হবে। তো আমি 45 এ নিব, অ্যাপ্লাই দিয়ে ওকে। তারপর আমি আমার প্রজেক্টটা সেভ করে নিচ্ছি। এটার নাম ঢাকা দিয়ে আমি ডেস্কটপে রাখছি। এখন হচ্ছে যেহেতু আমার স্পেসিফিক কোনো এরিয়া ছিল না, জাস্ট আমি ঢাকা সিলেক্ট করে ডাউনলোড করেছি, অতএব আমাকে খুঁজতে হবে যে কোন কোন লোকেশনটা আমার এই ছবির আন্ডারে পড়েছে। না হয় কারণ ছবিটা কিন্তু পুরো বাংলাদেশের না, হয়তোবা পুরো ঢাকারও না। তো আমরা তাই খুঁজে বের করব যে কোন শেপ ফাইলটা নিয়ে আমি আলটিমেটলি কাজ করব। তো এটা হচ্ছে বাংলাদেশের বাউন্ডারি, এটা আমার লাগবে না, আমি রিমুভ করে দিচ্ছি। এটাকেও হলো করে দিই আমি। এখন যদি দেখি, এটা কিন্তু বিভাগের। তো যদি খেয়াল করে দেখি, পুরা বিভাগ কিন্তু কভার করছে না, ঢাকা বিভাগ কিন্তু কভার করছে না। তো তাহলে আমার এটাতেও লাভ নাই, আমি রিমুভ করে দিচ্ছি।
এটা হচ্ছে জেলার। এখন আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে বেশ কয়েকটা এরিয়া হচ্ছে পরিপূর্ণভাবে শেপ ফাইল কভার করে। একটা বিষয় হচ্ছে আমার কোনো শেপ ফাইল যদি এই ছবির হাফ এরিয়াকে কভার করে, যেমন এই যে এই শেপ ফাইলটা, আমি দেখার জন্য এটা নামগুলাকে ভিজিবল করে দিচ্ছি। লেভেলসে গিয়ে যে এটা টিক করে দিব, দেওয়ার পরে 10 দিলাম, পরে বোল্ড অ্যাপ্লাই। আমি যদি দেখি যে যে মানিকগঞ্জ এরিয়াটা, এটা আমার ছবির হাফ এরিয়া কভার করে, আবার হাফ এরিয়া কভার করছে না। তা আমি যদি এখন এই শেপ ফাইলটাকে চুজ করি, পরবর্তীতে আমি যখন এটাকে ক্লিপ বা মাস্ক করতে যাব, তখন কিন্তু এটা আলটিমেটলি হবে না, তখন আমার একটা প্রবলেম ক্রিয়েট করবে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ম্যাপ ক্রিয়েশনটাই হবে না, যেহেতু আমার ক্রিয়েশনটা হচ্ছে ছবি নিয়ে, তাই আমার এখানে মানিকগঞ্জ নেওয়ার কোনো প্রশ্ন উঠে না। তো আমার কভার করে হচ্ছে সম্ভবত ঢাকা, ঢাকাটা কভার করছে, গাজীপুর আছে, নারায়ণগঞ্জ, নরসিংদী। তো আমি এখান থেকে শেপ ফাইল চুজ করব। অনেক ক্ষেত্রে আমরা শেপ ফাইল অনুযায়ী খুঁজে পাই না, নাম খুঁজে পাই না, সেক্ষেত্রে আমরা এটা নামটাকে ভিজিবল করে তারপরে খুঁজবো, কারণ স্পেলিং এর কারণে কিন্তু অনেক সময় আমাদের খুঁজে পেতে অসুবিধা হবে। তো এখন আমি এখান থেকে লেট হচ্ছে নরসিংদী যদি আমি খুঁজি, তাহলে আমি কিভাবে খুঁজবো? তো আমি এটা অ্যাট্রিবিউট টেবিলে যাব, তারপরে যে অ্যাডমিন 2, এটা পুরা কলামটা আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে এফ চাপ দেব। চাপ দিলে আমার এখানে একটা উইন্ডো আসবে, যে আমি সিলেক্ট করার পর কন্ট্রোল এফ দিচ্ছি, পুরো একটা উইন্ডো আসবে। আমি এখানে নরসিংদী নামটা লিখবো ঠিক যেভাবে আমার শেপ ফাইলে লেখা আছে। এরপর এখানে টেক্সট ম্যাচ দিব হোল ফিল্ড এবং সার্চ দিব অল। তারপর আমি যদি ফাইন্ড নেক্সট দেই, দেখবো যে এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে আছে, মানে এটা চলে আসছে, যেটা কিন্তু নরসিংদী। তো আমি খুব ইজিলি কিন্তু বের করে ফেললাম যে আমার ছবিটা আসলে কোন এরিয়ার মধ্যে আছে। আমি যদি এখন এই টেকনিকটা না জানি, আমাকে এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে, যেটা আমরা মিডে শিখেছিলাম, যে আমাকে এটা শর্ট অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে আমার সেই এন্ড পর্যন্ত গিয়ে এটা খুঁজতে হতো। প্লাস যদি আমি লেভেলগুলোকে ভিজিবলও না করতাম, তাহলে আমি বুঝতেও পারতাম না যেটা কোন স্পেলিং এ হচ্ছে আছে। তো এটা হচ্ছে একটা সহজ টেকনিক, এই টেকনিকের মাধ্যমে আমরা ইজিলি খুঁজে পাবো। তো আমাদের যেহেতু মূল উদ্দেশ্য ছিল ঢাকা, তো আমরা দেখি যে ঢাকা পুরাটা আছে কিনা। হ্যাঁ, ঢাকা আছে, ঢাকার পুরো এরিয়াটাই শেপ ফাইলে কভার করছে। তো আমরা সিলেক্ট করে এটাকে এখন এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করা আমরা জানি, এক্সপোর্ট করে নিব। এক্সপোর্টের ক্ষেত্রে এখানে ডাটা ফ্রেম দিব। কেন দিব? কারণ একটু আগে আমরা ডাটাকে 45 প্রজেকশন সিস্টেমে কিন্তু নিয়ে নিয়েছে। তো যখন সবকিছু এক প্রজেকশন সিস্টেমে থাকে, সবগুলো প্রজেকশন যখন টোটালি 100% ম্যাচ হয়, তখন কিন্তু আমার এরর হওয়ার পসিবিলিটি একেবারেই কম। তো এই এই বিষয়গুলোতে অ্যাওয়্যার থাকাটা জরুরি, বা অ্যাওয়ার্ড থাকলে ভালো হয়। তো আমি দিস ডাটা ফ্রেম দিয়ে হচ্ছে আমি লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। লোকেশন আমি যে ফোল্ডারটা কানেক্ট করেছি সেটাই হবে। ঢাকার মধ্যে গিয়ে আমি কিন্তু একটা ফাইল ক্রিয়েট করেছিলাম ArcGIS ডাটা, আমি আমার ArcGIS এ কাজ করা প্রত্যেকটা ফাইল হচ্ছে সেখানে রাখবো। এরপরে আমি আউটপুট নাম দিব ঢাকা। এখানে ফাইলের যে টাইপ সেটা দিব .shp, মানে শেপ ফাইল। তারপর সেভ, এরপর ওকে। তো আমরা পেয়ে গেছি, তাই আমাদের এই পরের তিনটা হচ্ছে লাগবে না। আমি যদি ঢাকার মধ্যে না পেতাম, তাহলে আমি আরো শর্ট এরিয়ার মধ্যে যেতাম, তখন আমাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া যেতে হতো। যেহেতু আমি পেয়ে গিয়েছি, তাই আমার বাকিগুলো লাগবে না। আমি এগুলা রিমুভ করে দিচ্ছি, পরে প্রজেক্টটাকে সেভ করে দিচ্ছি, এটাকে হলো করে দিব। এখন হচ্ছে আমার এরিয়া, স্টাডি এরিয়া হচ্ছে এতটুকু। যে আমার স্টাডি এরিয়া হচ্ছে এতটুকু ঢাকা, বাকি যে এরিয়াটা আছে সেটা আমার জন্য লাগবে না। তো আমি এখন এটাকে দুইভাবে করতে পারি, কেটে ফেলতে পারি। একটা হচ্ছে ক্লিপিং, আর একটা হচ্ছে মাস্কিং, যেটা আমরা শিখেছি গুগল আর্থ প্রো এর ক্ষেত্রে। ক্লিপিং করলে যে অসুবিধা হয় সেটা হচ্ছে, ক্লিপিং করার পর যখন আমরা গ্রিডে যাব, মানে ম্যাপ লেআউটে যাব, যখন আমরা আমাদের গ্রিডটা দিতে যাব, গ্রিডটা হচ্ছে ফিশনেট হয়ে যায়। ফিশনেট আবার কিরকম, আমরা যদি একটু ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ দিই, ফিশনেট কোঅর্ডিনেট in ArcGIS,
এটা যেমন আমরা এখানে যদি দেখি যে এখানে একটা শেপ ফাইল আছে একটা এরিয়ার, যে এরিয়ার চারপাশে হচ্ছে গ্রিড, মানে আমি তো লেআউট করলে বা আমরা লেআউট করলে কিন্তু একটা রেক্টেঙ্গেল বক্সের চারপাশে গ্রিড থাকে, বাট আমি যদি এখানে খেয়াল করি যে আমার এরিয়ার যে বাউন্ডারি সেটাকে ধরে এরিয়ার প্রত্যেকটা যে জোন সেটাকে ঘিরে কিন্তু আমার গ্রিড গুলো আসছে। যে একটু যদি খেয়াল করি যে এটার প্রত্যেকটা এরিয়ার সাথে কিন্তু আমার গ্রিড গুলা অ্যাড করা। আমি যদি এখানে লেভেল গুলো অন করে দিই তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা ল্যাটলং কিন্তু ভিজিবল হবে। তো আমাদের ফিশ নেটের হচ্ছে প্রয়োজন নাই, এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় স্পেসিফিক পারপাসে। যেহেতু আমরা ফিশ নেট চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের গ্রিডটা বক্স আকারে চারপাশে আসুক, তাই আমরা হচ্ছে ক্লিপিং করব না, আমরা হচ্ছে মাস্কিং করব। তো মাস্কিং কিভাবে করতে হয় সেটা আমরা জানি, তবে মাস্কিং করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই যেই ইমেজগুলো লাগবে সেখানে প্রত্যেকটা ইমেজকেই মাস্ক করতে হবে। তো আমাদের সূত্রতে আমরা জানি যে আমাদের এনডিবিআই করতে লাগবে হচ্ছে ব্যান্ড 4 আর ব্যান্ড 8, তাহলে আমাকে ব্যান্ড 4 আর ব্যান্ড 8 কে মাস্ক করতে হবে। তো মাস্ক করতে আমরা টুলকে সার্চ দিব, এক্সট্রাক্ট বাই মাস্ক স্পাশাল অ্যানালাইসিস। এরপরে হচ্ছে অনেক ক্ষেত্রে প্রবলেম হয় যে আমার মাস্ক হয় না। মাস্ক হয় না দুইটা কারণে, একটা হচ্ছে হয়তোবা আমি ফর্মুলেশন করে ফেলেছি এরপরে আমি মাস্কিং অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে আমার মাস্কিং হবে না বা একটা প্রবলেম হইতে পারে। আর আরেকটা হচ্ছে হয়তো আমার কোঅর্ডিনেট সিস্টেম ম্যাচ করছে না। যদি আমার শেপ ফাইলের সাথে আমার যে সোর্স ফাইল এটার যদি কোঅর্ডিনেট সিস্টেম ম্যাচ না করে, যেমন আমরা কিন্তু এক্সপোর্ট দেওয়ার সময় ম্যাচ করে নিয়েছি, এটাও ছিল 45-এ, এটা ছিল হচ্ছে 45-এ। সেম ভাবে আমরা যখন এটাকে এক্সপোর্ট করেছি তখন আমরা এটাকে প্রজেকশন সিস্টেমে নিয়ে নিয়েছি ইউটিএম জোন 45-এ। তো আমি যদি এখন মাস্ক করতে চাই আমার মাস্কটা খুব ইজিলি হয়ে যাবে। তো এখানে যে অপশনগুলো আছে আমি একটু আবার রিপিট করি, সেটা হচ্ছে ইনপুট রাস্টার। রাস্টার মানে ইমেজ। এখন এটা কোন ইমেজ? যেই ইমেজটা হচ্ছে আমি মাস্ক করতে চাচ্ছি। তো আমরা এখানে মাস্ক করতে চাচ্ছি হচ্ছে ব্যান্ড 8 আর ব্যান্ড 4 কে। তো আমি প্রথমে হচ্ছে ব্যান্ড 8 নিলাম। এরপরে বলেছে যে ইনপুট রাস্টার অর ফিচার অফ মাস্ক ডাটা, মানে আমাকে বলেছে যে এখানে এমন একটা ডাটা ইনপুট দিতে যেটা আমি চাচ্ছি যে ওই ছবির ওইখানে মাস্কিং হোক। মানে এখানে আমি ছবিটা দিব না, এখানে আমি কিসের শেপে মাস্ক করতে চাচ্ছি সেই ফাইলটাকে ইনপুট দেব। এখানে রাস্টার মানে হয় আমাকে ছবি দিতে বললো আর না হয় মাস্কিং যে ডাটাটা সেই ডাটাটা দিতে বললো। তো আমি এখানে শেপ করব। তো শেপের জন্য আমি এই যে ঢাকা আমাদের শেপ ফাইল সেটাকে আমি সিলেক্ট করলাম, মানে এই শেপ ফাইল অনুযায়ী হচ্ছে বেসিক্যালি মাস্ক হবে। এরপর হচ্ছে আমার আউটপুট রাস্টার, মানে আমার এই ফাইলটা কোথায় সেভ হবে, আউটপুটটা কোথায় সেভ হবে। তো আমি এটা আমার ফোল্ডার কানেকশনে সেভ করতে চাচ্ছি। তো ঢাকাতে যাব, এরপরে ArcGIS ডাটা, পরে আমি মাস্কিংটা লিখবো। তো আমরা মাস্ক করেছিলাম বেসিক্যালি ব্যান্ড 8, তাই আমি B8 দিলাম। এরপরে টাইপ থাকবে রাস্টার ডেটা সেট, আমি সেভ দিব, এরপর ওকে দিয়ে দিব। তো আমার এটা প্রসেস হচ্ছে। যে আমি যদি দেখি তাহলে আমার এটা হচ্ছে চলে আসছে, এই যে আমার শেপ ফাইল অনুযায়ী কিন্তু এটা চলে আসছে। এখানে রাইট মাউস ক্লিক করে যদি আমি জুম টু লেয়ার দিই তাহলে আমরা এটা আরো ভালোভাবে দেখতে পারবো। তো সেম ভাবে এখন আমি ব্যান্ড 4, 3 এবং 2 এই দুইটা কি হচ্ছে মানে সবগুলা কি হচ্ছে মাস্ক করে ফেলবো। তো বেসিক্যালি আমাদের লাগবে সম্ভবত 8 আর হচ্ছে 4। তো আমি আগে 4 মাস্ক করি। আচ্ছা, এখন অ্যাপ্লাই করার ফর্মুলাটা ছিল বেসিক্যালি 8 - 4 ডিভাইডেড বাই 8 + 4। এখন এটার জন্য আমরা একটা টুলস ইউজ করব, যেটা আমি সার্চ অপশনে গিয়ে যদি লিখি রাস্টার ক্যালকুলেশন, সম্ভবত আমি বানানে ভুল করেছি। এই যে এখানে রাস্টার ক্যালকুলেশনের পর একটা টুল আছে যে রাস্টার ক্যালকুলেশন স্পাশাল অ্যানালাইসিস টুল। তো আমি যদি এখানে রাইট মাউস ক্লিক করার পর যে লোকেট ইন ক্যাটালগে যাই তাহলে কিন্তু আমাকে দেখাই দিবে যে এই টুলটা কিসের ভিতরে ছিল। তো এটা বেসিক্যালি আমার সিস্টেম টুল বক্সে যাওয়ার পর স্পাশাল অ্যানালাইসিস টুল, এরপর হচ্ছে রাস্টার ক্যালকুলেশন। তো আমি রাস্টার ক্যালকুলেশনে যাব, যাওয়ার পর দেখবো যে আমার একটা ট্যাব ওপেন হচ্ছে। তো
তো এখানে আমার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এখানে। তো আমি জন্য প্রথমে ফ্লোট নিব, নেওয়ার পর আমি জানি 8 মাইনাস 4। এখন ফ্লোটের পর এখানে যে দুইটা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট এবং প্যারেনথেসিস, ওপেন প্যারেনথেসিস এবং ক্লোজ প্যারেনথেসিস বলে বেসিক্যালি। তো আমরা এখানে ব্যান্ড নিব, ব্যান্ড 8, এরপরে এখান থেকে মাইনাস, আমাকে কিন্তু সবগুলা ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করতে হবে, এরপরে ব্যান্ড 4। এরপরে আমি আমার কার্সরটাকে ব্র্যাকেটের বাহিরে নিয়ে আসব, নিয়ে সেখানে ডিভাইড দিব, এরপরে আবার ফ্লোট দিব, এরপরে আবার হবে ব্যান্ড 8 প্লাস ব্যান্ড 4। তো আমার ফর্মুলা হচ্ছে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটার আউটপুটটা সিলেক্ট করব। তো এটার আউটপুট আমি জানি NDVI নাম হবে, এটা রাস্টার ডেটা সেট হবে, এরপরে সেভ দিব, তারপর ওকে দিব। আমার NDVI কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা এখন NDVI এর পরে আমরা NDWI করব। তো WI করতে আমার কি কি ব্যান্ড লাগবে সেটা আগে আমার জানা হচ্ছে জরুরি। তো সেন্টিনেলের NDVI করতে হচ্ছে ব্যান্ড 3 এবং ব্যান্ড 8 লাগবে। তো আমরা কিন্তু ব্যান্ড 8 মাস্কিং করে ফেলেছি, কিন্তু আমরা ব্যান্ড 3 মাস্কিং আমরা করিনি। তো অতএব আমাকে 3টা মাস্কিং করে এরপরে কাজ করতে হবে। আমি কিন্তু আগেই বলেছি মাস্কিংটা আগে করে পরবর্তীতে ফর্মুলেশন করতে হবে, না হয় ফর্মুলেশনের পরে মাস্কিং করলে একটা এরর আসতে পারে। তো এখানে মাস্কিং করতে হবে। আমরা ব্যান্ড 3 নিব, ব্যান্ড 3 হচ্ছে আমার মাস্কিং হয়ে গিয়েছে। এখন আমি রাস্টার ক্যালকুলেশনে চলে যেতে পারি। আমি সেম ভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, জাস্ট ব্যান্ডের নামগুলো আলাদা। এখন প্রিভিয়াসলি যে ছবিগুলো ছিল এগুলো কিন্তু অরিজিনাল ছবি, যেহেতু আমরা মাস্কিং করেছি তাই কিন্তু আমার অরিজিনাল ছবিগুলা রয়ে গিয়েছে। আমি এই ছবিগুলা কিন্তু ফার্দার কাজ করতে পারবো, কিন্তু আমি যদি এখন ক্লিপিং করতাম তাহলে আমার দুইটা ডিসঅ্যাডভান্টেজ হতো। কি, ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ক্লিপিং করলে ফিশনেট গ্রিড চলে আসে, আমরা এখন পর্যন্ত জানি না যে ফিশনেট গ্রিড থেকে কিভাবে আমরা নর্মাল গ্রিডে আসবো। আর সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা আমাদের অরিজিনাল ইমেজটাকে হারাই ফেলতেছি। আমরা যদি পরবর্তীতে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট কিংবা স্টাডি এরিয়া চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু আমি অন্য এরিয়া সিলেক্ট করার কোনো অপশন পাচ্ছি না, কারণ জাস্ট আমার শেপ ফাইল অনুযায়ী ক্লিপ হয়ে বাকিটা কিন্তু আমি চলে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, বাকিটা কিন্তু আর ফিরে পাওয়ার পসিবিলিটি নেই। তো আমাদের কাজ শেষ, তাই আমি এগুলো হচ্ছে রিমুভ করে দিচ্ছি, ডেটা সেভ করে দিচ্ছি। এখন যদি আমি দেখি যে NDWI এবং NDVI কিন্তু ভিজিবল। একটাকে আনটিক করলে কিন্তু আরেকটা শো হবে, যেহেতু এটা লেয়ারের মতো, প্লাস এটা শেপ ফাইল অনুযায়ী আমরা মাস্কিং করে ফেলেছি, অতএব এটা একটার উপর একটা আমরা যখন যেটাতে কাজ করব সেটাতে টিক এবং আনটিক করে তারপরে কাজ করব। তো এখন আমার এটা হয়ে গিয়েছে, বাট ব্যাপারটা হচ্ছে এটা প্যানক্রোমেটিকে, মানে এটার ভেজিটেশন বা ওয়াটার আসলে কতটুকু আছে এটা আমরা জানি না। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ক্লাসিফাই করতে হবে। তো ক্লাসিফাই করার বেশ কয়েকটা ভিডিও আছে। আমরা বেসিক্যালি যেভাবে ক্লাসিফিকেশনটা শিখেছি সেটা হচ্ছে ডাবল ক্লিকের মাধ্যমে। ক্লাসিফিকেশন করার জন্য আমার হচ্ছে ভ্যালু রেঞ্জটা জানা কিন্তু জরুরি। আমরা যদি এখানে গুগলে গিয়ে সার্চ দেই, এই যে NDVI ভ্যালু রেঞ্জ কিন্তু +1 থেকে -1 এর ভিতরে হয়ে থাকে, যেখানে হচ্ছে রক, স্যান্ড, স্নো এগুলা হচ্ছে থাকে এক্সাম্পল, ওগুলা 0.1 থেকে লেসে থাকে। আর স্পার্স ভেজিটেশন এবং শার্পস গ্রাসল্যান্ড ক্রপস এগুলা হচ্ছে 2 থেকে 0.2 থেকে 0.5 থাকে। আবার যদি কি হাই NDVI ভ্যালুস থাকে হচ্ছে 0.6 থেকে 0.9, correspond to dense vegetation such as farm temperature etc.
তো এই ভ্যালু অনুযায়ী কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। তো আমরা যখন ফর্মুলেশন অ্যাপ্লাই করেছি আমাদেরকে কিন্তু আরজিএস একটা ভ্যালু প্রোভাইড করেছে, সেটা হচ্ছে -0 থেকে 1। তো এটা একটা ইনফরমেশন মিন করে। এই ইনফরমেশনটা আমরা আরো ভালো বুঝতে পারবো যখন এটাকে আমরা ক্লাসিফাই করব। তো ক্লাসিফাই করার জন্য হচ্ছে আমরা সিম্বলজিতে যাব, পরে ক্লাসিফাইতে যাব, এটা আমরা ইয়েস দিয়ে দিব। তারপরে এটা যেহেতু এনডিডব্লিউ হয়, অতএব এটা হচ্ছে ওয়াটার ইন্ডেক্স। ওয়াটার ইন্ডেক্স দেখার জন্য হচ্ছে আমরা ব্লু এর মধ্যে কোনো শেডিং ইউজ করতে পারি। এটাকে এখানে 5টা ক্লাস আছে, আমি 5টাতেই রাখলাম। রাখার পর যদি আমি অ্যাপ্লাই দেই তো দেখবো যে যেটা হচ্ছে সবচেয়ে গাঢ়, যে 0 থেকে 1 পর্যন্ত, এটা সম্ভবত +1। মাইনাস থাকলে এখানে আরো একটা ডট থাকতো। 0 থেকে +1 এটা কিন্তু সবচেয়ে ডিপ ব্লু কালার রিপ্রেজেন্ট করতেছে, মানে এখানে ওয়াটার ইন্ডেক্স বেশি। আরো যদি ভালো করে বুঝতে হয় তাহলে আমি সাজেস্ট করব যে জাস্ট ব্লু এর মধ্যে না থেকে ডিফারেন্ট কালারের শেড হচ্ছে ইউজ করা। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে ডান পাশে একদম ডিপ ব্লু আছে এবং বাম পাশে হচ্ছে কিছু গ্রে, চকলেট কালার বা হচ্ছে খয়েরি কালার যেটা আমরা বলি সেই কালার আছে। তো এতে কি হবে, আমার ওয়াটার বডিগুলা সেগুলা কিন্তু একটা রেঞ্জে চলে আসতেছে, এবং ওই যেগুলো ওয়াটার না, বেসিক্যালি ল্যান্ড অর রক এটসেট্রা স্যান্ড, সেগুলো কিন্তু অন্য কালারে রিপ্রেজেন্ট হচ্ছে, এতে করে আমার বুঝতে সুবিধা হবে। এখন যদি আমি এটাকে অ্যাপ্লাই দিই তাহলে এখন কিন্তু বোঝাটা প্রচুর ইজি যে কোন কোন সাইডটা হচ্ছে বেসিক্যালি ওয়াটার আর কোন সাইডটা হচ্ছে ওয়াটার নেই। যেমন এই সাইডটা আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এটা ওয়াটার, বা এখানে কিছু কিছু রিভারের সম্ভবত স্ট্রিম আছে যেগুলো হচ্ছে ওয়াটার বডিজ। তো এভাবে কিন্তু ওয়াটার বডি রিপ্রেজেন্ট করাটা ইজি। আমাকে ব্লু রাখতে হবে তেমন কোনো কথা নেই। আমি যেভাবে হচ্ছে আমার ওয়াটার বডিকে সবচেয়ে বেস্ট ওয়েতে যেভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি, এভাবেও কিন্তু ওয়াটার বডি বেশ ভালোভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তা আমরা এই কালারটা দেখি না হয় ভেজিটেশনে ইউজ করব। এখন আমরা সেম ভাবে চলে যাব হচ্ছে এনডিবিআই তে। তো এনডিডব্লিউ দেওয়ার পর আমরা দেখবো যে এখানে একটা রেঞ্জ আসছে। আমরা এটা ডাবল ক্লিক করে এখানে কিন্তু লেভেল দিতে পারি, মানে এই লেভেলটা সবচেয়ে হয়তো বা লোয়েস্ট ওয়াটার বডি আছে লেভেল, হয়তো, আর এটা হয়তো বা সবচেয়ে হাইয়েস্ট লেভেল আছে। তো আমরা এটাকে এভাবে লেভেল করে দিলে তখন আমাদের চলে আসবে, লেভেলের নামটা চলে আসবে। তো এটা আমাদের এখন দরকার নেই। তো আমি এখন এনডিবিআইটা করব। এটাকে ক্লাসিফাই করার জন্য ডাবল ক্লিক করব, সেম ভাবেই ক্লাসিফিকেশনে যাব। এটাকে প্রথমে আমরা শুধু গ্রিনের মধ্যে যদি দিয়ে দেখতে চাই তাহলে যে গ্রিন দিয়ে দেখে, সেম এখানে গ্রিন অ্যাপ্লাই করার পর আসলে বোঝার কোনো অপশন নেই, এটা যেহেতু পুরাটাই একটা গ্রিন কালারকে রিপ্রেজেন্ট করতেছে ম্যাপের। তো স্পেসিফিক ভাবে কিন্তু আমার এখানে ভেজিটেশনটা বোঝার পসিবিলিটি বা আইডেন্টিফাই করার যে পসিবিলিটি সেটা সবচেয়ে কম। তো আমি এটা শেডিংটা একটু চেঞ্জ করি। আমি যদি এই শেডিং এ দেই, এই যে দেখবো যে এখানে গ্রিন কালারে কিন্তু আমার ভেজিটেশনটা সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে। আর যেগুলো হচ্ছে ওয়াটার বডিজ ছিল, যেটা আমি এনডিডব্লিউ এ করেছি, তখন কিন্তু এটা বেশি ফোকাসে ছিল। আর এখন যখন আমি শেডিংটা চেঞ্জ করে দিলাম এখন কিন্তু আমার ভেজিটেশনটা সবচেয়ে বেশি ফোকাস। এরকম আমি আরো শেডিং দিতে পারি। যদি এটা ইউজ করি তাহলে দেখবো এখানে ভেজিটেশনটা মনে হচ্ছে যেটা এনডিবিআই একটা ম্যাপ। এই যে, তো এভাবে আমরা হচ্ছে এনডিবিআই বা এনডিডব্লিউআই হচ্ছে ম্যাপ ক্রিয়েট করতে পারি। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাপ লেআউটে চলে যেতে হবে, কারণ আমাদের ম্যাপ ক্রিয়েশন কিন্তু ডান। এখন আমি ম্যাপ লেআউটে যাব, যাওয়ার পর আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ম্যাপ তৈরি করি আমি সেভাবে ম্যাপ তৈরি করব।
লেজেন্ড সিলেকশনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমার অনেক বাড়তি লেয়ার আছে। আমি যদি একটু অবজার্ভ করি, যেমন এখানে টোটাল ম্যাপ লেয়ার আছে সম্ভবত 1 2 3 6টা। যেমন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মাস্কিং লেয়ার, আর উপরগুলো হচ্ছে আমাদের একটা হচ্ছে বাউন্ডারি, আর একটা হচ্ছে এনডিডব্লিউ এবং এনডিবিআই। তো আমার এখানে সবগুলো দরকার নেই, যদিও আরজিএস নিজে থেকে ঢাকা এবং এনডিডব্লিউ চুজ করেছে, কারণ আমি যদি দেখি এই পাশের লেয়ারগুলো কিন্তু টিক করা নেই। যদি আমার এখানে এগুলা টিক করা থাকতো তখন যদি আমি লেজেন্ডে চুজ করতাম, দেখতাম সবগুলো চলে আসছে। তো আমার আসলে এতগুলা লেজেন্ডের দরকার নেই, আর এগুলার এখন কাজও দরকার নেই। তা আমি এগুলাকে আনটিক করেই রাখছি, জাস্ট ঢাকা এবং এনডিবিআই থাকলেই হবে। তো যেহেতু এখানে ক্লাস বেশি, তো আমি চাচ্ছি এটা 2টা কলামে আসুক, এজন্য আমি 2 তে দিলাম। তারপর নেক্সট। আমার ম্যাপ ক্রিয়েশন করা হয়ে গিয়েছে। এরপর আমরা করব সেম ভাবেই হচ্ছে এনডিভিআরটা করব। তো এটাকে আমি আনটিক করে এটাকে টিক করে দিচ্ছি। যখনই আমি এটা টিক করব দেখবো আমার লেজেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ পূর্বে কিন্তু এনডিডব্লিউ এর লেজেন্ড ছিল, এখন কিন্তু নতুন একটা লেজেন্ড আসবে। তো এটা ছিল এনডিডব্লিউ এর লেজেন্ড, এটাকে আমি এখানে বাইরে রেখে দিচ্ছি। আমি নতুন করে একটা লেজেন্ড ইনপুট দিব। আমার এনডিভিআই ম্যাপও ক্রিয়েট হয়ে গেছে। তো সেম ভাবে হচ্ছে আমরা যে কোনো এরিয়ার শেপ ফাইল নিয়ে, বা শেপ ফাইল না থাকলে আমরা ছবি নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজকে ডিজিটাইজ করতে হবে, সেটা আমরা জানি। তো এইভাবে আমরা একটা ম্যাপ ক্রিয়েট করতে পারি এনডিডব্লিউআই এবং এনডিবিআই। এখানে যদি আমি খেয়াল করি যে এই টিকটা, এনডিবিআই টিকটা উঠিয়ে দিয়ে যদি আমি এনডিডব্লিউআই দেই, তাহলে দেখবো আমার পূর্বের যে লেজেন্ডটা এটা কিন্তু শো করছে। এটাই হচ্ছে রিজন যে আমি এই লেজেন্ডটাকে কিন্তু ফেলে দেইনি বা ডিলিট করে দেইনি, কারণ আমি যদি টিক বা আনটিক করি তাহলে আমি কিন্তু আবার লেজেন্ড কোডটা ফিরে পাবো।